ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের ক্লাস 12-এর জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এই চ্যাপ্টারটার মধ্যে যে টপিকটা আলোচনা হবে সেটা হলো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। এই লিগ্যান্ড যে বিষয়টা, লিগ্যান্ডের শ্রেণীবিভাগ আজকে যেটা আলোচনা হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে জটিল যৌগ সম্পর্কে যদি জ্ঞান করতে হয়, জটিল যৌগের সমস্ত প্রশ্নের যদি উত্তর দিতে হয়, তাহলে লিগ্যান্ডের বিষয়টা ভালোভাবে জানতেই হবে এবং কত ধরনের লিগ্যান্ড হয়, কীরকমভাবে তারা জটিল যৌগ গঠন করে, সেই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে, তাহলে জটিল যৌগটা খুব সহজ লাগবে। সুতরাং বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। তাছাড়াও এই জায়গাটার থেকে তোমাদের পরীক্ষাতে ডাইরেক্ট কিছু কোশ্চেনও আসে এবং অনেকেরই এই লিগ্যান্ডের টপিকটা কিন্তু একটু জটিল লাগে। তো তোমরা তো জানো এখানে খুব সহজভাবে কেমিস্ট্রিটা শিখিয়ে দেওয়া হয়। আজকের ক্লাসটা খুবই সহজ লাগবে তোমাদের, একটুও জটিল লাগবে না। তোমরা শুধু মন দিয়ে একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, খুব সহজভাবেই বুঝতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের যে টপিকটা সেটা হচ্ছে সংলগ্নক বা লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। প্রথম যে শ্রেণীবিভাগটা আমরা করব সেটা হচ্ছে ডেন্টিসিটি অনুযায়ী, অর্থাৎ লিগ্যান্ডের দাঁত বেরোবে দেখো এরপর, অর্থাৎ ডেন্টিসিটি অনুযায়ী শ্রেণীবিভাগ। আমি লিখে দিচ্ছি এখানে, ডেন্টিসিটি অনুযায়ী শ্রেণীবিভাগ হবে। কীরকম? যে লিগ্যান্ডগুলো, যে কোনো যদি লিগ্যান্ড আমরা লক্ষ্য করে দেখি, যেমন হচ্ছে ধরো OH মাইনাস বলো বা Cl মাইনাস বলো, যে কোনো লিগ্যান্ডগুলোর মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি, থাকে লোন পেয়ার। এই লোন পেয়ারগুলো দিয়ে, যেমন Cl মাইনাসের 3টে লোন পেয়ার থাকে, যদিও 3টেই দেয় নয়, যাই হোক, তাহলে এই লোন পেয়ারগুলো দিয়ে ও কি করে, মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন গঠন করে। মেটাল আয়ন বা মেটাল পরমাণু যে কোনো হতে পারে, এখানে N+ লিখছি কারণ মেটাল আয়নের যে জারণ সংখ্যাটা অর্থাৎ যোজ্যতাটা যে কোনো হতে পারে N+। তাহলে এরকমভাবে যে অসমযোজী বন্ধন করছে, সেই অসমযোজী বন্ধনটাকে একটা দাঁতের মতো ভাবা হচ্ছে, ঠিক আছে? এবং যে কোনো লিগ্যান্ডে, যেমন হচ্ছে এই OH মাইনাস, এর H পরমাণুটা কিন্তু দেবে না, অসমযোজী বন্ধন করবে না, এর কে করবে, অক্সিজেন পরমাণুটা করবে। মেটাল পরমাণু হতে পারে, M বলতে মেটাল বোঝাচ্ছে এখানে, অথবা সেটা আয়নও হতে পারে, কিছু একটা পজিটিভ চার্জও থাকতে পারে, যেমন CO2+ হতে পারে, Fe3+ হতে পারে। তাহলে মেটাল পরমাণু বা আয়নটার সাথে ইলেকট্রন জোড় দিয়ে, অর্থাৎ লোন পেয়ার দিয়ে অসমযোজী বন্ধন করে। তাহলে এইটাকে দাঁতের সাথে তুলনা করা হচ্ছে। কিরকম ভাবে শ্রেণীবিভাগটা করা যায় দেখো। প্রথম যে ভাগটা পাবো সেটা হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। মনোডেন্টেড লিগ্যান্ডে কিরকম হবে, মানে যে লিগ্যান্ডের বলতে পারি একটাই দাঁত আছে নাকি, সেটা হচ্ছে মনো, কোথার অর্থ হচ্ছে একটাই, তাহলে একটা যা দাঁত থাকবে, এখানে দাঁত বলো না, তোমাদের পরীক্ষাতে যেটা বলতে হবে পরীক্ষার উত্তরের ক্ষেত্রে, সেটা বলবে যে লিগ্যান্ডের একটা ডোনার অ্যাটম থাকে, অর্থাৎ একটা দাতা পরমাণু থাকে ওই মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন করার জন্য, তাকে বলা হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। ব্যাপারটা কিরকম না, যেমন ধরো মনোডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ কি হতে পারে, অনেক ধরনের মনোডেন্টেড লিগ্যান্ড অলরেডি আছে, আমরা দেখেওছি কিছু উদাহরণ। যেমন অ্যানায়ন টাইপের, অ্যানায়নিক মনোডেন্টেড লিগ্যান্ড আছে কে কে, যেমন Cl মাইনাস, Br মাইনাস, F মাইনাস কেউ নিতে পারো, ঠিক আছে? যতগুলো হ্যালোজেন আছে, I মাইনাস, এগুলো সব মনোডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, OH মাইনাস, এদের দেখো একটাই ডোনার অ্যাটম রয়েছে, যারা মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন করতে পারে, অর্থাৎ একটা অসমযোজী বন্ধন দিতে পারে, একটা দাঁত বের করতে পারে। তাহলে এগুলো হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। তোমরা পরীক্ষাতে কিন্তু দাঁত লিখো না, তোমাদের বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য, যাতে মনে থাকে খুব ভালোভাবে, তার জন্য এরকম ভাবে বলছি। আচ্ছা, অ্যানায়নিক, এটা হলো প্রশম হতে পারে। নিউট্রাল কে কে থাকতে পারে, যেমন হচ্ছে আমরা যদি জলটাকে ধরি, H2O, অক্সিজেনের লোন পেয়ার আছে, তাহলে যে কোনো একটা লোন পেয়ার দিয়ে একটাই ডোনার অ্যাটম, দেখো ডোনার অ্যাটমটা হচ্ছে ফ্যাক্টর, যে কটা ডোনার অ্যাটম আছে, দাতা পরমাণু, যে ইলেকট্রন জোড় দান করতে পারে। তাহলে জলের ক্ষেত্রে দেখো একটা অক্সিজেন হচ্ছে ডোনার অ্যাটম, এর দুটো লোন পেয়ার যদিও আছে কিন্তু দুটোই দেয় না, তো একটা দিয়ে অসমযোজী বন্ধন করে। আচ্ছা, অ্যামোনিয়া, এরও দেখবেন নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, সেটা দিয়ে অসমযোজী বন্ধন করতে পারে। এরকম ভাবে যে কোনো উদাহরণ দিতে পারো তুমি। ফসফিন, PH3, ফসফরাসের লোন পেয়ার রয়েছে। আচ্ছা, ক্যাটায়নিক দুই একটা করে রাখতে পারো। ক্যাটায়নিক কারা হতে পারে, ক্যাটায়নিক খুব কম হয়, কারণ ডোনার অ্যাটম অর্থাৎ ইলেকট্রন জোড় দান করতে হবে, তাহলে ক্যাটায়ন হলে সাধারণত কি হয়, তার ইলেকট্রনের প্রতি চাহিদা থাকে, সে সহজে দান করতে চায় না, সেই জন্য ক্যাটায়নিক লিগ্যান্ড খুব কম হয়। লিগ্যান্ডের শ্রেণীবিভাগ হচ্ছে এটা। তাহলে ক্যাটায়নিক লিগ্যান্ড কে কে হতে পারে, এটা হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন, NO+, ঠিক আছে? আরেকটা NO2+ হয়, যেটাকে বলা হয় নাইট্রোনিয়াম আয়ন, এটা নাইট্রোসোনিয়াম
আর এটা নাইট্রোনিয়াম। আচ্ছা, তাছাড়া হাইড্রোজেন থেকে এসছে দেখো NH2 এটা হচ্ছে হাইড্রোজেন বলা হয়। আচ্ছা, যদি এখানে দুটো নাইট্রোজেনের লোন পেয়ার থাকে তাহলে একটা নাইট্রোজেন যদি অলরেডি একটা H+ কে টেক আপ করে নিয়ে থাকে, অলরেডি যদি এর মধ্যে H+ টা ঢুকে থাকে, তাহলে এটা কি হবে, NH2 থেকে NH3 হয়ে যাবে, NH3+ হবে। এটা বলা হচ্ছে হাইড্রোজোনিয়াম আয়ন। এই হাইড্রোজোনিয়াম আয়নের একটা নাইট্রোজেন দেখো রয়েছে লোন পেয়ার নিয়ে, তাহলে এ ডোনার অ্যাটম হিসেবে কাজ করতে পারে, মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন করতে পারবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে মেইন হচ্ছে আমাদের মনোডেন্টেড লিগেন্ডটা কি জিনিস, না সেটা হচ্ছে যে লিগেন্ডের একটি ডোনার অ্যাটম অর্থাৎ একটি দাতা পরমাণু মেটাল পরমাণু মানে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে অসমযোজী বন্ধন করতে পারে, তাকে বলা হচ্ছে মনোডেন্টেড লিগেন্ড। বোঝা গেছে? মনোডেন্টেড লিগেন্ডের আরো অনেক উদাহরণ আছে, তোমাদের বইগুলোতে প্রচুর উদাহরণ দেওয়া আছে, তোমরা তার থেকে 2-4টে করে রাখবে। অ্যানায়নিক, নিউট্রাল, কেটায়নিক, এটা কেন দেখালাম, কারণ মনোডেন্টেড লিগেন্ডের পরিমাণটাই বেশি, তাহলে এদেরকে আরো ভাগ করেও এরকম ভাবে দেখানো যায়। আচ্ছা, এরপরে নেক্সট আমরা আসছি বাইডেন্টেড লিগেন্ড। নামটা শুনেই বুঝতে পারছো বাইডেন্টেড। মনোডেন্টেডটা যেমন একটা বোঝাচ্ছে, সেরকম বাই যদি হয় তার মানে দুটো থাকবে, অর্থাৎ যে সমস্ত লিগেন্ডের দুটো দাতা পরমাণু থাকবে যারা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন করতে পারবে, তাদেরকে বলা হচ্ছে বাইডেন্টেড লিগেন্ড। একইভাবে আমরা ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড এইভাবে পরপর দেখতে পাবো। যদি 3টে দাতা পরমাণু থাকে, 3টে একসাথে যদি ধরো একটা মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন করে, তাহলে সেটাকে ট্রাইডেন্টেড বলা হবে। যদি 4টে দাতা পরমাণু হয় তাহলে টেট্রাডেন্টেড বলা হবে, 5টা দাতা পরমাণু হলে পেন্টাডেন্টেড বলা হবে, এরকমভাবে পরপর চলবে। তাহলে মোটামুটি আমাদের হেক্সাডেন্টেড পর্যন্ত করে রাখতে হবে, তাহলেই হবে। বাইডেন্টেড লিগেন্ড কিরকম, না এর দুটো দাতা পরমাণু থাকবে যেটা মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন করে থাকবে, যেমন হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, CH2CH2, এটা অলরেডি আমরা জানি, দুটো CH2 সাথে আলাদা আলাদাভাবে দুটো NH2 যুক্ত থাকে, ইথিলিন ডাইঅ্যামিন। দুটো অ্যামিনের নাইট্রোজেনগুলোতে লোন পেয়ার রয়েছে। তাহলে এরা কি করবে, যে কোনো মেটাল আয়নের সাথে, ধরো এরকম যদি মেটাল আয়নটা থাকে, মেটাল আয়ন বা পরমাণু যাই হোক, তাহলে দুটো নাইট্রোজেন দিয়ে এরকমভাবে দুদিক থেকে দুটো দাঁত দিতে পারবে, অর্থাৎ দুটো অসমযোজী বন্ধন করতে পারবে। বোঝা যাচ্ছে? তার জন্য এটাকে বলা হচ্ছে বাইডেন্টেড লিগেন্ড। ঠিক আছে, তোমাদেরকে এটা দেখাতে হবে না, জাস্ট লিগেন্ডের নামটা আর স্ট্রাকচারটা একটু করে রাখবে। ইথিলিন ডাইঅ্যামিন, এটাকে সংক্ষেপে EN বলা হয়। সংক্ষিপ্ত নামগুলোও একটু করবে, তার কারণ হচ্ছে যখন নেক্সট ক্লাসে দেখবে আমরা নামকরণের মধ্যে যাব, জটিল যৌগের নামকরণ, সেখানে অনেক জায়গাতে এরকম সংক্ষিপ্ত নামগুলো ইউজ হবে। এটার পুরো নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, লিখে দিচ্ছি একবার, ইথিলিন ডাইঅ্যামিন, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে EN। বোঝা গেছে? এবার নেক্সট বাইপিরিডিন। পিরিডিনের স্ট্রাকচার আমরা জানি। পিরিডিনের স্ট্রাকচার কেমন, বেঞ্জিন রিং, একটা কার্বনের পরিবর্তে নাইট্রোজেন আছে, অর্থাৎ 5টা কার্বন আছে আর একটা জায়গায় নাইট্রোজেন আছে, এবং পুরো বেঞ্জিন রিং এর মতোই স্ট্রাকচার। ঠিক আছে, এইটা হচ্ছে পিরিডিন। নাইট্রোজেনটাতে লোন পেয়ার আছে। বাইপিরিডিন বলছি মানে কি, দুটো পিরিডিন আছে, দুটো পিরিডিন একসাথে আছে, সেটা হচ্ছে আমাদের বাইপিরিডিন। এখানে একটা বন্ধন করে আছে, তাহলে এরও দেখো দুটো ডোনার অ্যাটম রয়েছে, দাতা পরমাণু রয়েছে। যতগুলো ডোনার অ্যাটম থাকবে সেটাই সাধারণত তার ডেন্টিসিটি হবে, অর্থাৎ ততগুলো দাঁত দিয়ে মেটাল আয়নকে কামড়াতে পারবে। যাই হোক, এরকমভাবে লিখো না, তোমরা বলবে ততগুলো দাতা পরমাণু দিয়ে, যতগুলো দাতা পরমাণু থাকবে ততগুলো অসমযোজী বন্ধন করতে পারবে মেটাল আয়নের সাথে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে আমাদের বাইপিরিডিন, বাইপিরিডিন। আচ্ছা, এর তাহলে সংক্ষিপ্ত নামটা কি হয়, BI, প্রথম 4টে নিয়ে নেওয়া হয়, BIPY। বোঝা গেছে? এরকম আরো 2-4টে উদাহরণ করে রাখবে, অন্তত পক্ষে দুটো করে রাখবে। ঠিক আছে, তবে যেগুলো ইম্পর্টেন্ট মাঝে মধ্যে কোথাও কোথাও দেখতে পেতে পারো, সেগুলো আমি লিখে দিচ্ছি। এই দুটোর সাথে এই 3টাও পারো তো একটু করে রাখবে। এই 3টে কি কি আছে দেখো, একটা হচ্ছে গ্লাইসিন থেকে এসছে। তোমাদের যখন ওই বায়োমলিকুলার প্রোটিনটা করানো হবে, প্রোটিনের মধ্যে দেখবে আছে অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে এটা আছে দেখবে, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো পাবে। তো যাই হোক, এটা গ্লাইসিন থেকে এসছে। দেখো CH2 COOH হলে গ্লাইসিন হতো, যদি এটা COOH হতো আর এটা NH2 হতো। অ্যামাইনো অ্যাসিডগুলোতে কি হয়, একটা অ্যামিন গ্রুপ থাকে আর একটা অ্যাসিড গ্রুপ থাকে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে
তার অ্যানায়ন যেটা অর্থাৎ গ্লাইসিনেট যেটা অ্যানায়নিক লিগেন্ড হলে আবার ও যোগ করা হয় লাস্টে, সেটা নামকরণে আমরা পাবো পরের দিন। তাহলে এটাকে গ্লাইসিনেটও বলা হয় এবং এটা নেগেটিভ চার্জ রয়েছে। আচ্ছা, এর ডোনার অ্যাটম কে কে আছে? অক্সিজেনটা আছে আর এই ধারে নাইট্রোজেনটা আছে, অর্থাৎ দুটো ডোনার অ্যাটম রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি দুটো অসমযোজী বন্ধন করতে পারবে মেটাল আয়নের সাথে। তার মানে এটা হচ্ছে একটা বাইডেন্টেড লিগেন্ড, বোঝা গেছে? একই রকম ভাবে ডিএমজি আছে, এটাকে গ্লাই বলা হয়, এটা ডিএমজি। ডিএমজি বলতে কি? ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। দেখো গ্লাইঅক্সিম যেটা ছিল, যদি মিথাইলগুলো বাদ দাও তাহলে গ্লাইঅক্সিম হচ্ছে সিএইচ সিএইচ এরকম ভাবে থাকবে। আর অক্সিম বলতে কি, এখানে অক্সিজেনগুলো ছিল যেগুলো অ্যালডিহাইড কিটোন যৌগ, সেগুলো যদি হাইড্রোক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া করে সেখানে আমাদের অক্সিম তৈরি হয়। অ্যালডিহাইড কিটোনের যে চ্যাপ্টার সেখানে আমরা পড়েছিলাম যে অক্সিম কিভাবে তৈরি হয় হাইড্রোক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া করে। সেই অক্সিম থেকে এসছে দেখো ইথিলিন গ্লাইকলের মতো অনেকটা দেখতে দেখো, তাহলে গ্লাইঅক্সাল ছিল এটা। গ্লাইঅক্সালের যখন অক্সিম তৈরি হয়েছে গ্লাইঅক্সিমেটো, এটা যদি ভালোভাবে বুঝতে না পারো অ্যালডিহাইড কিটোনের যে চ্যাপ্টারটা আছে ওটা যদি ভালোভাবে করা আছে তাহলে এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যদি ওটা ভালো করে না পড়া আছে, ওটা যখন ভালো করে পড়ে নেবে তখন দেখবে খুব সহজ লাগছে। এটা এখানে দুটো মিথাইল এক্সট্রা আছে তার জন্য ডাইমিথাইলটা আগে বসেছে, ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। এটাও অ্যানায়নিক লিগ্যান্ড, দেখো মাইনাস চার্জ আছে। তারপর দেখো অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, এসি এসি মাইনাস বলা হয়, এটা অ্যাসিটাইল অ্যাসিটোনেট থেকে এসছে, এটা শুধুমাত্র মাইনাস চার্জ আছে। যদি পারো তো এগুলো করবে, এগুলো করতেই হবে এমন কোনো মানে নেই, তোমরা দুটো উদাহরণ করলেও কিন্তু চলবে। আমি বলছি যদি পারো এগুলো করবে, একবার লিখবে, জাস্ট একটু পরিচিত হয়ে থাকবে এই তিনটার সাথে, বাকি দুটো ভালোভাবে করে রাখবে। এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, দরকার হলে এদেরও তুমি ডোনার অ্যাটমগুলো দেখিয়ে দাও। ডোনার অ্যাটমগুলো দেখিয়ে দিলে কি হবে, একবার যদি দেখিয়ে রাখো তাহলে নিজেরও একটা আইডিয়া হয়ে থাকবে যে কে কে ডোনার অ্যাটম রয়েছে। তাহলে এই দুটো খুব ভালোভাবে করবে, আর এগুলো যদি পারো তো করে নেবে। নেক্সট আমরা আসবো দেখো ট্রাইডেন্টেড লিগেন্ড। তাহলে মনোডেন্টেড আর বাইডেন্টেডের পরে যেগুলো থাকবে সেগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং এগুলোর একটা করে উদাহরণ করে রাখলেই যথেষ্ট। ট্রাইডেন্টেড লিগেন্ড নামটা শুনেই বুঝতে পারছো কি হবে বলো তো? যে সমস্ত লিগেন্ডের তিনটে ডোনার অ্যাটম থাকবে যারা মেটাল পরমাণু বা আয়নটার সাথে অসমযোজী বন্ধন করতে পারবে, তিনজনে অসমযোজী বন্ধন করবে, অর্থাৎ তিনটে দাঁত থাকবে, সেগুলোকে বলা হচ্ছে ট্রাইডেন্টেড লিগেন্ড, বোঝা যাচ্ছে? দেখো বাইডেন্টেড লিগেন্ডের মধ্যে আমরা একটা পেয়েছিলাম ইথিলিন ডাইয়ামিন, এটা বাইডেন্টেড লিগেন্ডের মধ্যে পেয়েছিলাম, এটার থেকেই টানছি দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বাইডেন্টেড কেন ছিল? কারণ দুটো নাইট্রোজেন লোন পেয়ার ছিল যারা মেটাল পরমাণু বা আয়নের সাথে অসমযোজী বন্ধন করতে পারছিল। এটাকে যদি একটু বাড়িয়ে দাও, আর একটু বাড়িয়ে দাও, যেমন NH2 এখান থেকে একটা হাইড্রোজেনকে কমিয়ে আরেকবার একটা ইথিলিন ডায়ামিনের মতো যদি করে দাও, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো এটা তিনটে NH2 হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এটা দেখো ট্রাইডেন্টেড হয়ে গেল। কি হলো ব্যাপারটা, বোঝা গেল? তাহলে এটার পুরো নামটা কি হবে? তাহলে দুটো ইথিলিন আছে আর তিনটে অ্যামিন আছে, তাহলে ডাই ইথিলিন ট্রাই অ্যামিন হচ্ছে। এটা যদি নাম লেখো তাহলে ডাই ইথিলিন, লিখে দিচ্ছি ইথিলিন ট্রাই অ্যামিন। এটার সংক্ষিপ্ত নাম কি হবে? ডাই ইথিলিনের জন্য ডাইন এসছে, আগেরটা যেমন ইথিলিন ডাইঅ্যামিন ছিল সেটা EN ছিল, এটা হচ্ছে ডাই ইথিলিন ট্রাইঅ্যামিন। তাহলে এই প্রথমটা শুধুমাত্র লিয়া হয়েছে ডাই ইথিলিন ট্রাইঅ্যামিনের জন্য, এইখান থেকে ধরতে পারো যে একটা এন কে নেওয়া হয়েছে, EN নেওয়া হয়েছে, তাহলে ডাই ইথিলিন ট্রাইঅ্যামিন, বোঝা গেছে? এটাকে সংক্ষিপ্তভাবে আরো স্ট্রাকচারটাকে সংক্ষেপ করে লেখা যায় এরকম ভাবে, CH2 দুটোকে যদি আমরা হোল 2 করে দিই তাহলেও চলবে, ঠিক আছে? তাহলে ওটা ইথিলিনই বোঝাচ্ছে, NH2 NH, আচ্ছা এটা CH2 হোল 2 NH2, এটাও একই জিনিস, ওখানে দুটো CH2 কে আলাদা আলাদা দেখানো হয়েছিল আর এখানে হোল 2 করে দেওয়া হয়েছে, একই ব্যাপার। এটাও হচ্ছে ডাই ইথিলিন ট্রাইঅ্যামিন, বোঝা গেছে? ট্রাইডেন্টেড লিগেন্ড। একই রকম ভাবে আমরা টেট্রাডেন্টেডটাও দেখে নেবো। দেখো টেট্রাডেন্টেড লিগেন্ড কিভাবে আসবে, তাহলে এটা আমাদের ডাইনটা যেটা ছিল ডাইথিলিন ট্রাইঅ্যামিন ট্রাইডেন্টেড লিগেন্ড ছিল, এটার সাথে আরেকটা বাড়িয়ে দাও, ঠিক আছে? এগুলো এখন বাদ দিয়ে দিচ্ছি। NH2 যেটা আছে সেটা একটা হাইড্রোজেনকে তুমি কমিয়ে আরেকটা ইথিলিন এখানে করে দাও, CH2 আর এইদিকে একটা NH2 বাড়িয়ে দাও, খুব সহজভাবে হয়ে যাচ্ছে না সবগুলো? দেখো এটার ক্ষেত্রে চারটে ডোনার অ্যাটম রয়েছে, চারটে নাইট্রোজেন পরমাণু রয়েছে লোন পেয়ার নিয়ে,
যারা মেটাল আয়নের সাথে একসাথে 4টে বন্ধন করতে পারবে অসমযোজী, তার মানে এটা হচ্ছে টেট্রাডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা এর নাম কি হবে তাহলে? নামটাও দেখো তোমরা নিজেরাই বলতে পারবে। 3টে ইথিলিন আছে তাহলে ট্রাই ইথিলিন, আচ্ছা 4টে অ্যামিন আছে টেট্রা অ্যামিন, হয়েছে? ট্রাই ইথিলিন, ইথিলিন টেট্রা, টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন দুটো এ পরপর আসছে তার জন্য একটা এ তুলে দেওয়া হচ্ছে অ্যামিন, টেট্রামিন, হয়েছে? তাহলে এটাকে ট্রাই ইন বলা হবে, ট্রাই ইন, সংক্ষিপ্ত নামটা হচ্ছে ট্রাই ইন। তাহলে এটা একটা টেট্রাডেন্টেড লিগ্যান্ড হয়ে গেল। তাহলে ট্রাইডেন্টেড টেট্রাডেন্টেডটা এমনিতেই হয়ে গেল। একই রকম ভাবে পেন্টাডেন্টেড হেক্সাডেন্টেডটাও হবে, তবে এগুলো নয়, সেগুলো হচ্ছে ইডিটিএ। নাম শুনেছো? ইডিটিএ নামটা আশা করি অনেকেই শুনেছো। দেখিয়ে দিচ্ছি এখানে স্ট্রাকচারটা। দেখো পেন্টাডেন্টেড লিগ্যান্ড যেটা দেখছি এটা ওই ইথিলিন ডায়ামিন দিয়েই শুরু হবে। কিরকম ভাবে দেখো, একটাই তবে ইথিলিন থাকবে, ইথিলিন ডাইঅ্যামিন, এটা দিয়েই শুরু হলো, ঠিক আছে? কিন্তু আরো একটু বাড়বে, কারণ এটাতে তো দুটো লোন পেয়ার আমরা পাবো, মানে দুটো ডোনার অ্যাটম পাবো, তাহলে এটাকে আরো বাড়াতে হবে। 3টে অ্যাসিটেট গ্রুপ যুক্ত করতে হবে, তার মানে এর দিকে দুটো যুক্ত করে দেবো। তাহলে দুটো হাইড্রোজেন ছিল, তাহলে দুটো হাইড্রোজেনকেই তুলে দাও। অ্যাসিটিক অ্যাসিডের যে অ্যানায়নটা সেটা হচ্ছে অ্যাসিটেট, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডের অ্যানায়ন একবার দেখিয়ে দিচ্ছি। অ্যাসিটিক অ্যাসিড কোনটা? CH3COOH, এর অ্যানায়ন, অ্যানায়ন বলতে কি, যখন আমাদের H প্লাসটা ত্যাগ করে দেয়, অর্থাৎ CH3 এখানে H প্লাসটা যদি ত্যাগ হয়ে যায়, COO মাইনাস আর H প্লাস ধরো ত্যাগ করে দিল, তাহলে এইটা হচ্ছে অ্যাসিটেট, অ্যাসিটেট অ্যানায়ন যেটা। তাহলে এই অ্যাসিটেট অ্যানায়নটাকে যুক্ত করতে হবে। তাহলে CH3, দেখো এটা যদিও 3 হবে না, আমি জাস্ট দেখাচ্ছি, COO মাইনাসকে যুক্ত করতে হবে, কিন্তু একটা বন্ধন যেহেতু এদিকে অলরেডি রয়েছে তার জন্য CH3 হবে না, একটা হাইড্রোজেন কমিয়ে CH2 হবে, বোঝা গেছে? তাহলে একটা অ্যাসিটেট অ্যানায়ন এখানে যুক্ত হয়ে গেছে, এটাই যুক্ত হয়েছে। একটা হাইড্রোজেন কমতে হবে, তার কারণে এদিকে একটা বন্ধন রয়েছে এক্সট্রা, কার্বনের তো 5টা বন্ধন হবে না। আচ্ছা এটা তো তাহলে CH2COO মাইনাস, অ্যাসিটেট অ্যানায়নটাকে যুক্ত করা হলো। আর এর এইদিকে একটা করলেই হবে, কারণ অলরেডি আমাদের দেখো 1 2 3 4 4টে ডোনার অ্যাটম হয়ে গেছে। তাহলে একটা অ্যাসিটেটকে যুক্ত করো, তাহলে একটা হাইড্রোজেনকে কমিয়ে দিয়ে একটা অ্যাসিটেটকে যুক্ত করা হচ্ছে, CH2COO মাইনাস, হয়েছে? তাহলে এইটা হচ্ছে আমাদের, দেখো একটা পেন্টাডেন্টেড লিগ্যান্ড পেয়ে গেছি। এখান থেকে একটা দিতে পারবে, এখান থেকে একটা দিতে পারবে, দুটো হলো, 3টে অক্সিজেন পরমাণু দিয়ে 4টে, আর এটা একটা 5টা, টোটাল 5টা দেখো ডেন্টিসিটি দেখাবে, 5টা অসমযোজী বন্ধন করতে পারবে একটা মেটাল আয়নের সাথে। এখন তোমাদের মনে হতে পারে যে এরকম ছড়ি ছিটি যদি থাকে তাহলে একটা মেটাল আয়নের সাথে কিভাবে করবে, ওরা তো অনেক দূরে দূরে রয়েছে। কিন্তু অণুটাকে এইভাবে গুটিয়েও তো লেখা যাবে, মানে একই দিকে নিয়ে এসে লেখা যাবে, লেখাটা কোনো ব্যাপার নয়, অণুটা অন্যভাবেও লেখা যাবে। এটা জাস্ট সমানভাবে একটা স্ট্রাকচার অনুভূমিকভাবে দেখিয়ে দিয়েছি যাতে স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারো। আচ্ছা এর নাম কি হবে? এর নামটা দেখো এইভাবে করবে, ইথিলিন ডাইঅ্যামিন, প্রথমে তো এটার থেকে আমাদের শুরু হয়েছিল, তাহলে ইথিলিন ডাইঅ্যামিন, হয়েছে? তারপরে 3টে অ্যাসিটেট আয়ন আছে, তাহলে ট্রাই অ্যাসিটেটো, অ্যাসিটেটো, ওটা কেন হচ্ছে সেটা নেক্সট দিনে বুঝতে পারবে। অ্যানায়নিক লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে একটা ও যোগ করা হয়, মানে এটের জায়গায় এটো হয়ে যাবে, যদি ইট থাকতো তাহলে ইটো হয়ে যেত, এরকম ভাবে হয়, এটা ও যোগ করা হয়। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন ট্রাই অ্যাসিটেটো, এটার তাহলে নাম কি হবে? ইথিলিন ডাইঅ্যামিন ট্রাই অ্যাসিটেটো। এটা কত মাইনাস রয়েছে? 3টে মাইনাস রয়েছে দেখো, তাহলে EDTA 3 মাইনাস, এটাকে বলা হচ্ছে EDTA 3 মাইনাস। স্ট্রাকচারটাও খুব ইম্পর্টেন্ট, শুধু স্ট্রাকচার হিসাবে এটা পড়ে যেতে পারে পরীক্ষায়, খুব ভালোভাবে করে রাখবে EDTA স্ট্রাকচার। এবং এটা একমাত্র দেখো পেন্টাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ, এটাই তোমাদের করতে হচ্ছে, আর কোনো পেন্টাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ তোমাদের করতে হবে না। এবং হেক্সাডেন্টেডের ক্ষেত্রেও এটার থেকেই হয়ে যাবে। দেখো হেক্সাডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে কিরকম হবে, দেখো ওই ইথিলিন ডাইঅ্যামিন থেকেই আমাদেরকে শুরু করতে হবে, একই ধরনের স্ট্রাকচার পুরোপুরি, একটু লাস্টে গিয়ে আলাদা হবে। তাহলে ইথিলিন ডাইঅ্যামিন CH2 আর দুদিকে দুটো NH2 থাকলো, দুদিকে দুটো NH2 থাকার অর্থ কি, দুটো আমাদের ডোনার অ্যাটম পেয়ে গেছি আমরা। আচ্ছা এরপরে দুটো ছাড়াও আর কোটা লাগবে, হেক্সাডেন্টেড মানে 4টে লাগবে,
তাহলে 4টে আমাদেরকে ওই অ্যাসিটেট যোগ করতে হবে, অ্যাসিটেট এনায়ন। তাহলে এইদিকে দুটো আগের বারের মতোই, এটা একদম সেম থাকছে, CH2 COO মাইনাস, এখানে যে অক্সিজেন মাইনাস চার্জ আছে সে ডোনার অ্যাটম হিসেবে কাজ করবে। আচ্ছা, এটাও CH2 COO মাইনাস, এটা তো একটা ডোনার অ্যাটম পেয়ে গেলাম। আর এই দিকেও সেম ওই রকম দুটো লাগবে, ঠিক আছে? তাহলে দেখো টোটাল 6টা হয়ে যাবে, দুটো লাগবে, CH2 COO মাইনাস, আর এটা তো আসছে CH2 COO মাইনাস। তাহলে এই অক্সিজেনটা দিয়ে আর এই অক্সিজেনটা দিয়ে ও মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন করতে পারবে। টোটাল 6টা হয়ে যাচ্ছে, দেখো এখানে দুটো আর এই দিক দুটো ওই দিক দুটো, তার মানে 6টা হেক্সাডেন্টের লিগেন্ড আমাদের হয়ে গেল। নামটা কি হবে? ইথিলিন ডায়ামিন যেটা থাকছে, আর এখানে চেঞ্জ হয়েছে, ট্রায়ার থেকে টেট্রা হয়ে গেছে, 4টে অ্যাসিটেট এনায়ন হয়ে গেছে। তাহলে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেটো, টেট্রা অ্যাসি, যেহেতু এটা ডাবল চলে আসছে তার জন্য একটা তুলে দিতে হচ্ছে, অ্যাসিটেটো। তার মানে এটা হচ্ছে EDTA, এটা কত মাইনাস? 4 মাইনাস। তাহলে EDTA 4 মাইনাসটা হেক্সাডেন্টেড লিগেন্ড, আর EDTA 3 মাইনাস যেটা ছিল সেটা কিন্তু পেন্টাডেন্টেড লিগেন্ড। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবং EDTA যদি স্ট্রাকচার বলে, তার মানে EDTA কত মাইনাস সেটা লক্ষ্য করবে, EDTA 3 মাইনাস না EDTA 4 মাইনাস। তাহলে দেখো তোমাদেরকে অ্যাকচুয়ালি যেটা করতে হলো সেটা হচ্ছে বাইডেন্টেড লিগেন্ড। বাইডেন্টেড লিগেন্ড ছাড়া মনোডেন্টেডটা তো অলরেডি জানতে। আচ্ছা, বাইডেন্টেডটা তারপরে দুটো করতে হচ্ছে। আচ্ছা, ট্রাইডেন্টেড থেকে শুরু করে, মানে ওখান থেকে ইথিলিন ডায়ামিনের সাথেই চলে আসছে, দেখো ডাই ইথিলিন ট্রায়ামিন করে দিলে এগুলো। আচ্ছা, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড, এগুলো আর এক্সট্রাভাবে কিছু করতে হচ্ছে না, জাস্ট একবার করে নেবে, একবার করতে হবে। কিন্তু এগুলো খুবই সহজ, খুব সহজভাবে এগুলো চলে আসছে, দেখো ক্যালকুলেশনে চলে আসছে, মানে এগুলোতে বেশি স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই, যদিও এদের স্ট্রাকচারগুলো খুব বড় বড়, কিন্তু একটু বুঝে নিলে এগুলোতে কিচ্ছু নেই। তাহলে একবার ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, খুব সহজেই তোমরা পেরে যাবে। এবং লিগেন্ডগুলোর সম্পর্কে জ্ঞান থাকাটা খুবই জরুরি, তার কারণ হচ্ছে জটিল যৌগটা গঠিতই তো হয় লিগেন্ড দিয়ে। সবর্গীয় স্তরটা মেটাল আয়নের সাথে শুধু লিগেন্ডই তো থাকে, আর বাইরে যেটা এনায়ন থাকে সেটা তো শুধুমাত্র চার্জটাকে নিরপেক্ষ করতে সাহায্য করে, আর তো আর কোনো কাজ নেই। সুতরাং আজকের ক্লাসটা অবশ্যই ভালোভাবে করে রাখো। আচ্ছা, এই ডেন্টিসিটি ছাড়াও লিগেন্ডের আর কয়েকটা শ্রেণীবিভাগ করা যায়, সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগেন্ড। অ্যাম্বিডেন্ট কথাটা তোমরা আগেই শুনেছো, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্ট ইলেকট্রোফাইল, এরকম অনেক শুনেছো আগে। তাহলে অ্যাম্বিডেন্ট লিগেন্ডটা বুঝতে তোমাদের আশা করি অসুবিধা হবে না, অর্গানিক অ্যাম্বিডেন্ট শব্দটা তোমরা পেয়েছো। অ্যাম্বিডেন্ট বলতে কি না, যে সমস্ত লিগেন্ডের একের অধিক প্রকারের দাতা পরমাণু থাকে, যেমন হচ্ছে ধরো সায়ানাইড, C∧N, ঠিক আছে, সিটাতে মাইনাস থাকছে, এরও লোন পেয়ার আছে, এরও লোন পেয়ার আছে। তাহলে যে সমস্ত লিগেন্ডের একের অধিক প্রকারের দাতা পরমাণু রয়েছে, তা সত্ত্বেও তারা এক একটা জটিল যৌগ গঠনের সময় একটা প্রকারের দাতা পরমাণুকেই ব্যবহার করে, তাকে বলা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগেন্ড। অর্থাৎ যেমন হচ্ছে সায়ানাইড যে আয়নটা রয়েছে, এটা কোনো একটা জটিল যৌগে দেখা গেল শুধুমাত্র এই কার্বন পরমাণুটা দিয়ে মনোডেন্টেড লিগেন্ড হিসেবে কাজ করছে। এটা এমনিতে বাইডেন্টেডের মতো কাজ করতেও পারতো, কিন্তু এ সবসময় মনোডেন্টেড লিগেন্ডের মতো কাজ করে। তাহলে কোথাও এই দেখলে যে শুধুমাত্র কার্বন পরমাণুটা ডোনার অ্যাটম হিসেবে কাজ করছে। আবার কোনো একটা জটিল যৌগের ক্ষেত্রে দেখবে কার্বন পরমাণুটা নয়, নাইট্রোজেন পরমাণুটা ডোনার অ্যাটম হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে সায়ানাইড হয় কার্বনটা দিয়ে যদি কাজ করে, আর আইসোসায়ানাইড হয় যদি নাইট্রোজেনটা দিয়ে ডোনার অ্যাটমের মতো কাজ করে। তার মানে কি, এর দুরকম ক্যারেক্টার দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো বলা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগেন্ড। অর্থাৎ কোনো জায়গায় এ শুধু কার্বনটাকে ব্যবহার করছে, কোনো জায়গায় নাইট্রোজেনটাকে ব্যবহার করছে, বোঝা যাচ্ছে? দুটোই একসাথে করছে না কিন্তু। তাহলে এগুলো হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এর মতো আর কে কে হতে পারে, যেমন হচ্ছে থায়োসায়ানাইড যেটা আছে, মানে থায়ো বলতে একটা সালফার যোগ করে দাও শুধু, C∧N। আচ্ছা, এর কার্বনের আর লোন পেয়ার থাকবে না, কিন্তু সালফারের লোন পেয়ার আছে, নাইট্রোজেনেরও আছে। থায়োসায়ানাইড আয়ন কোথাও এসটা দিয়ে জটিল যৌগ গঠন করবে, অর্থাৎ মেটাল আয়নটার সাথে অসমযোজী বন্ধন গঠন করবে, কোথাও নাইট্রোজেন প্রান্তটা দিয়ে করবে। তাহলে এগুলো হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আচ্ছা, আর কে হতে পারে? নাইট্রাইট, NO2-, যেটা NO2-, এটা কিরকম হয়? N একটা ডাবল বন্ড অক্সিজেন থাকে আর একটা সিঙ্গেল বন্ড অক্সিজেন থাকে, যেটা মাইনাস,
চার্জ থাকে। তাহলে নাইট্রোজেনটাতে লোন পেয়ার আছে, অক্সিজেন মাইনাসটাতে লোন পেয়ার আছে। কোথাও নাইট্রোজেন প্রান্তটা দিয়ে করছে সেটা নাইট্রো যৌগ হচ্ছে, আর কোথাও অক্সিজেন প্রান্তটা দিয়ে করছে সেটা নাইট্রাইট যৌগ হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে অ্যাম্বিডেন্ট যে লিগেন্ডগুলো এগুলো অনেকটা সেই অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলগুলোই দেখো, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলগুলোই অ্যাম্বিডেন্ট লিগেন্ড হিসেবে কাজ করছে জটিল যৌগের ক্ষেত্রে। নেক্সট আমরা আসছি ফ্লেক্সিডেন্টেড লিগেন্ড। ফ্লেক্সিডেন্টেড লিগেন্ডে কি, এটা অনেক জায়গায় দেখবে বইয়ে তোমাদের সংজ্ঞাটা ভুল দেওয়া থাকতে পারে, অনেক বইয়ে আমি দেখেছি একটু অন্যরকম দেওয়া আছে। ফ্লেক্সিডেন্টেড কথাটার অর্থ কি ভালোভাবে বুঝে রাখো, মানে যার ডেন্টিসিটিটা পরিবর্তিত হয়। যে সমস্ত লিগেন্ডের বিভিন্ন জটিল যৌগের ক্ষেত্রে বিভিন্ন ডেন্টিসিটি দেখায় তাদেরকে বলা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগেন্ড। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে ডেন্টিসিটিটা পরিবর্তিত হয়, কোথাও মনোডেন্টেড হিসেবে কাজ করে, কোথাও বাইডেন্টেড হিসেবে কাজ করে, কোথাও আবার ট্রাইডেন্টেড হিসেবে কাজ করতে পারে যদি থাকে তিনটে ডোনার অ্যাটম। যদি দুটো হয় তাহলে কোথাও মনোডেন্টেড হিসেবে কাজ করে, আবার কোনো একটা জটিল যৌগে দেখা যাচ্ছে বাইডেন্টেড লিগেন্ড হিসেবে কাজ করছে। তাহলে এই ধরনের লিগেন্ডগুলোকে বলা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগেন্ড। যেমন হচ্ছে সালফেট SO4 2- যেটা, এটা একটা ফ্লেক্সিডেন্টেড লিগেন্ড। কিরকম না, সালফেটের যেটা স্ট্রাকচার দেখবে, দুটো অক্সিজেন থাকে দ্বিবন্ধনে আর দুটো অক্সিজেন থাকে সিঙ্গেল বন্ডে, এবং সেগুলোতেই মাইনাসটা থাকে। তাহলে সালফেট কোথাও বাইডেন্টেড রূপে কাজ করতে পারে দুটো অক্সিজেন দিয়ে, আবার কোথাও মনোডেন্টেড রূপেও কাজ করতে পারে, একটা অক্সিজেন দিয়ে মনোডেন্টেড লিগ্যান্ড হিসাবে কাজ করলো। তাহলে সালফেট যে অ্যানায়নটাকে, এইটাকে বলা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। একই রকমভাবে কার্বনেটটাও CO3 2- এটাও ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করে। কিরকম না, কোথাও দেখবে কার্বনেট যেটা স্ট্রাকচার C+O দুটো অক্সিজেন মাইনাস থাকে, এটা কার্বনেটের স্ট্রাকচার, কোথাও এ বাইডেন্টেড রূপে কাজ করছে, আবার কোথাও এরকমও কাজ করতে পারে। দুটো স্ট্রাকচারই দেখিয়ে দিচ্ছি, অক্সিজেনগুলো মাইনাস মনোডেন্টেড হিসাবে কাজ করছে, এই অক্সিজেনটা ও ডেন্টিসিটি দেখাচ্ছে না। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দিয়ে যাক, তাহলে আরো ভালো বুঝতে পারবে। যেমন হচ্ছে কোবাল্টের একটা যৌগ ধরে নিচ্ছি, কোবাল্টটা এমনিতে 3+ হয়, কোবাল্ট 3+। তাহলে কোবাল্ট 3+ এ 6টা লিগেন্ড লাগবে এর, আমরা তো কোঅর্ডিনেশন নাম্বার দেখেছি এর আগের দিন। তাহলে 6টা লিগেন্ড লাগবে, তার মধ্যে ধরো 4টে অ্যামোনিয়া রয়েছে NH3 4, আর একটা কার্বনেট রয়েছে CO3। 6টা হয়ে গেল, মানে এ বাইডেন্টেড হিসেবে কাজ করছে, হয়েছে? তাহলে এর চার্জটা কিভাবে প্রশমিত হবে, এটা তো 2- আর এটা 3+, তার মানে একটা প্লাস রয়ে গেছে, তার মানে বাইরে আরেকটা আমাদের মাইনাস লাগবে, অর্থাৎ বাইরে একটা Br যোগ করে দিলাম। তাহলে এখানে যে কার্বনেট যে অ্যানায়নটা রয়েছে CO3 2- এখানে কত ডেন্টেড দেখাচ্ছে, এটা বাইডেন্টেড হিসাবে থাকছে না, এখানে দেখো বাইডেন্টেড CO3 2- রয়েছে, মানে দুটো ডেন্টিসিটি দেখাবে, কারণ কোবাল্টের 6টা টোটাল দরকার অসমযোজী বন্ধন কোবাল্ট 3+ এর। আচ্ছা, এইরকমই যৌগ ধরো কোবাল্ট 3+ দিয়ে সেম যৌগ এটাও করে NH3, এটা 5 করে দিলাম, মানে 5টা অ্যামোনিয়াই আছে। তাহলে কার্বনেট একটাই থাকবে, কিন্তু এটা মনোডেন্টেড হিসেবে থাকবে, এবং বাইরেও একই থাকবে, কারণ এটা 2- আর এটা 3+, একটা প্লাস এক্সট্রা আছে, তাহলে বাইরে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে যে কার্বনেটটা আছে এটা মনোডেন্টেড হিসেবে কাজ করছে, কেন বলতো, কারণ কোবাল্টের টোটাল 6টা অসমযোজী বন্ধন দরকার, এর গৌণযোজ্যতা 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 কোবাল্ট 3+ এর, আমরা আগের দিন 4টা করেছিলাম। আচ্ছা, তার মধ্যে 5টা অ্যামোনিয়া দেওয়া আছে আর একটা CO3 দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এ মনোডেন্টেড হিসাবে আছে। যদি এ বাইডেন্টেড থাকতো তাহলে টোটাল কোবাল্টের কতগুলো অসমযোজী বন্ধন হতো, 5 আর 2 7টা হয়ে যেত, কিন্তু সেটা তো নয়, এর তো 6টা হতে পারে, তাহলে এটা মনোডেন্টেড হিসাবে কাজ করছে। এই ক্ষেত্রে মনোডেন্টেড কার্বনেট থাকছে এই ক্ষেত্রে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার মানে একটাই দেখো, কার্বনেট যে লিগেন্ডটা সেটা কোথাও বাইডেন্টেড হিসেবে কাজ করছে, কোথাও মনোডেন্টেড হিসেবে কাজ করছে, এইটাকেই বলা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগেন্ড। নেক্সট আমরা আসবো চিলেটিং লিগেন্ড। খুব ইম্পর্টেন্ট একটা টপিক চিলেটিং লিগেন্ড বা চিলেট যৌগ যে ব্যাপারটা, এটা কিরকম না, যখন কোনো মনোডেন্টেডের থেকে বেশি হবে, অর্থাৎ বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড যে কোনো হতে পারে, অর্থাৎ একের অধিক দাতা পরমাণু থাকতে হবে, যে সমস্ত লিগেন্ডগুলো তারা যখন একটাই সেন্ট্রাল অ্যাটমের সাথে, মেটাল অ্যাটমের সাথে যখন অসমযোজী বন্ধন করবে, তখন কি হবে, ধরো Mn+, যদি যেমন হচ্ছে ইথিলিন ডায়ামিনটা কিরকম হয়, CH2 আর একদিকে হচ্ছে NH2 আর একদিকে NH2,
আচ্ছা, এটা ইথিলিন ডায়ামিন যখন উদাহরণে দিচ্ছি তখন Mn+ কেন, এটা একদম ডাইরেক্ট উদাহরণে দিয়ে দিচ্ছি CO2+ এর সাথে। ধরো যখন অসমযোজী বন্ধন করছে নাইট্রোজেন পরমাণুগুলো দিয়ে, তখন কি হচ্ছে যে সবর্গীয় স্তরে অর্থাৎ যেটা আমাদের কোঅর্ডিনেশন জোনটা রয়েছে সেখানে একটা দেখো রিং ফরমেশন হচ্ছে, অর্থাৎ পরমাণুর একটা শৃঙ্খলের আকারে রিং ফরমেশন হচ্ছে। এরকম যদি রিং ফরমেশন হয় তাহলে সেগুলোকে বলা হচ্ছে, সেই লিগেন্ডগুলোকে বলা হচ্ছে চিলেটিং লিগেন্ড। আর যে জটিল যৌগটা তৈরি হবে এর ফলে সেটাকে চিলেট যৌগ বলা হবে, অর্থাৎ একটা রিং ফরমেশন হয়ে গেছে, দেখো পুরো একটা চেইন হয়ে গেছে। ঠিক আছে, মানে এই চেইনটা দেখো রিং আকারে রয়েছে, বলয়ের আকারে রয়েছে, এটা মুক্ত নয়, কিন্তু মুক্ত শৃঙ্খল নয়, এটা বলয় তৈরি হয়ে গেছে। তাহলে এই ধরনের লিগেন্ডগুলোকে বলা হচ্ছে চিলেটিং লিগেন্ড, আর যৌগটাকে বলা হচ্ছে চিলেট যৌগ। বোঝা গেছে? তাহলে এটার যদি আমরা ডাইরেক্ট জটিল যৌগটা গঠন করি তাহলে কেমন হবে, দেখো কপার 2+ এর আমাদের 4টে লাগবে, তাই তো? তাহলে কপার 2+ এর সাথে যদি একটা ইথিলিন ডায়ামিন দিই তাহলে দুটো তোমার হচ্ছে অসমযোজী বন্ধন, তাহলে দুটো যদি ইথিলিন ডায়ামিন দাও তাহলে 4টে হয়ে যাবে। কিন্তু যেহেতু এটাতে কপার 2+ আছে আর ইথিলিন ডায়ামিনের তখন কোনো চার্জ নেই, তার জন্য চার্জ প্রশমিত করার জন্য বাইরে দুটো ব্রোমিন দিতে পারো, কোনো অসুবিধা নেই, ব্রোমিন ক্লোরিন যে কোনো দিতে পারো। আচ্ছা, তাহলে এটা টোটাল যে জটিল যৌগটা সেটা কিরকম দেখতে হলো আমরা একটু পাশে এঁকে দেখিয়ে দিচ্ছি, এটা মুছে। দেখো কপার 2+ আছে, Cu2+ স্টেটে রয়েছে। ইথিলিন ডায়ামিন যেটা হচ্ছে সেটা হচ্ছে CH2CH2 আর NH2NH2, তাই তো? এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, দুটো আমাদের দাতা পরমাণু দিয়ে অসমযোজী বন্ধন করছে। কিন্তু এই 4টে দরকার, কোঅর্ডিনেশন নাম্বার 4 আমরা দেখেছি আগের দিন ছকটা করা হয়েছিল। তাহলে এই দিক থেকে আরেকটা ইথিলিন ডায়ামিনকে নেওয়া হচ্ছে, ইথিলিন ডায়ামিন NH2। আচ্ছা, লোন পেয়ার দিয়ে আরো এই দিক থেকে দুটো আমাদের অসমযোজী বন্ধন হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সবর্গীয় স্তরে থাকছে, দুটো ইথিলিন ডায়ামিনকে নিয়ে কপার 2+ থাকছে, আর বাইরে দুটো ব্রোমিন থাকছে, Br- দুটো থাকছে, তাহলে Br2 লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল জটিল যৌগটা। সবর্গীয় স্তরে দেখো রিং ফরমেশন হয়েছে, এখানে তো দুটোর দিকে রিং ফরমেশন হয়ে গেছে, যদি একটাও রিং ফরমেশন হয় তাহলে সেটাকে চিলেট যৌগ বলা হবে, আর লিগেন্ডটাকে বলা হবে চিলেটিং লিগেন্ড। তার মানে বুঝতে পারছো, বাইডেন্টেড লিগেন্ড হলে এরকম রিং ফরমেশন করতে পারবে, যদি ট্রাইডেন্টেড হয় সেও রিং ফরমেশন করতে পারবে, দেখবে টেট্রাডেন্টেড হলেও পারবে। মানে যখনই তোমার মনোডেন্টেডের চেয়ে বেশি ডেন্টিসিটি দেখাবে তখনই রিং ফরমেশন করতে পারবে, এগুলোকেই বলা হচ্ছে চিলেটিং লিগেন্ড। বোঝা গেছে? এরপরে দেখো লিগেন্ডের সাথে আমাদের যে কেন্দ্রীয় মেটাল অণু রয়েছে, এই মেটাল পরমাণু বা আয়ন রয়েছে, তার যে অসমযোজী বন্ধনটা সেটা তো আমরা দেখলাম। ওই বন্ধনের প্রকৃতির উপর নির্ভর করে আবার দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে প্রথাগত লিগেন্ড আর একটা হচ্ছে অপ্রথাগত বা প্রথা বহির্ভূত লিগেন্ড। ঠিক আছে, একটা ক্লাসিক্যাল লিগেন্ড, একটা নন ক্লাসিক্যাল লিগেন্ড বলতে পারি। প্রথাগত লিগেন্ড কোনগুলো, যে লিগেন্ডগুলো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম সেগুলো সবগুলো হচ্ছে প্রথাগত লিগেন্ড, মানে নর্মাল যে লিগেন্ডগুলো সেগুলো হচ্ছে সব প্রথাগত লিগেন্ড। Cl-, Br-, আচ্ছা ইথিলিন ডায়ামিন এটাও হবে, H2O, অ্যামোনিয়া, এগুলো সব হচ্ছে আমাদের প্রথাগত লিগেন্ড। OH- যে কোনো দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাইডেন্টেড ট্রাইডেন্টেড যে কোনো দিতে পারো। আচ্ছা, প্রথা বহির্ভূত লিগেন্ড তাহলে কোনগুলো হবে না, প্রথা বহির্ভূত লিগেন্ড হচ্ছে যে লিগেন্ডগুলো এমনিতে কি হয়, এই লিগেন্ডগুলোর ক্ষেত্রে আমরা কি দেখেছি, এরা লোন পেয়ার দিয়ে মেটাল পরমাণুটা বা মেটাল আয়নের সাথে অসমযোজী বন্ধন করে, কিন্তু এরা লোন পেয়ার দিয়ে বন্ধন করবে না, এরা হচ্ছে নিজেদের পাই বন্ধনটাকে কাজে লাগাবে মেটাল আয়নের সাথে বন্ধন করার জন্য, পাই বন্ধনটা দিয়ে বন্ধন করবে। কিরকম, যেমন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন, এর একটা বন্ধন সিগমা, একটা পাই, যেহেতু ডাবল বন্ড রয়েছে। পাই বন্ধনটা আমরা কি জানি, এর ইলেকট্রন মেঘটা খুব দুর্বলভাবে থাকে, এটা খুব একটা স্ট্রং নয়, এটা মুভ করতে পারে। তাহলে এই পাই বন্ধনটা দিয়ে মেটাল আয়নের সাথে বন্ধন করবে, কিরকম দেখো, যেমন হচ্ছে প্ল্যাটিনাম 2+ স্টেটে ধরো রয়েছে, এটার সাথে তিনটে এই 4টে তোমার বন্ধন দরকার টোটাল, এর কোঅর্ডিনেশন নাম্বার 4, গৌণযোজ্যতা 4, যেহেতু এটা 2+ আছে তাহলে 4, আগের দিনে আমরা 4টা করেছি, আগের দিনে ক্লাসটা অবশ্যই দেখবে, যদি না দেখেছো তাহলে এই গঠনটা তোমরা করতে পারবে না। আচ্ছা, তার মধ্যে 3টে আমাদের ক্লোরিন দিয়ে ধরো আছে, হয়েছে। আরেকটা ইথিলিন অণু আছে, ইথিলিন অণুটা দেখো লোন পেয়ার তো নেই, CH2CH2, কার্বনের কোনো লোন পেয়ার নেই এক্ষেত্রে, যেহেতু নেগেটিভ চার্জ নেই সুতরাং কার্বনের লোন পেয়ারও নেই, হাইড্রোজেনেরও তো নেই জানোই। এর যে পাই বন্ধনটা দিয়ে বন্ধন করে মেটাল আয়নটার সাথে,
এই ধরনের যে বন্ধন, এটা দেখো প্রথাগত বন্ধন নয়, মানে আমরা যে বন্ধনগুলো জানি সেরকম বন্ধন নয়, এটা পুরো একটা আলাদা ধরনের। তাহলে এইটাকে বলা হচ্ছে প্রথা বহির্ভূত লিগেন্ড। ঠিক আছে, আচ্ছা এই চার্জটাকে ব্যালেন্স করো। এরপর প্লাটিনামটা দেখো 2+ আছে, 2+, আর ক্লোরিনগুলো 3টে মাইনাস আছে, তাহলে 3-। আর ইথিলিনে কোনো চার্জ নেই, টোটালটা কি হলো, টোটালটা 1- হয়ে গেল, তাই তো। তার মানে বাইরে একটা পজিটিভ চার্জ লাগবে, তার মানে এইদিকে লিখতে হবে, পজিটিভ হলে এইদিকে লিখতে হবে, নেগেটিভ হলে ওইদিকে লিখতে হবে। পটাশিয়ামকে দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এর নাম কি জানো, এর একটা সংক্ষিপ্ত নাম আছে, ডাক নাম আছে, যেটাকে বলা হচ্ছে জাইসের সল্ট, জাইসের লবণ, সরি জাইসের লবণ। এটা একটু করে রাখবে তো স্ট্রাকচারটা, প্রথা বহির্ভূত লিগেন্ড একটাই করে রাখবে, জাইসের লবণটা একটু করে রাখবে, খুব সহজ জিনিস, জটিল কিছুই নয়। ইথিলিনটা তার পাই বন্ধনটা দিয়ে মেটাল আয়নের সাথে বন্ধন গঠন করছে। নেক্সট আমাদের লাস্ট টপিকে চলে এসেছি, যেটা হচ্ছে পাই অ্যাসিড লিগেন্ড। এটাই আমাদের শেষ হয়ে যাবে, লিগেন্ডের যে শ্রেণী বিভাগ সেটা এখানেই শেষ হয়ে যাবে, সমস্ত লিগেন্ড তোমাদের হয়ে থাকলো। তাহলে এটা খুব ভালোভাবে করে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পাই অ্যাসিড লিগেন্ড প্রায় মাঝে মধ্যেই দেই, ঠিক আছে। পাই অ্যাসিড লিগেন্ড ব্যাপারটা কি না, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম যে লিগেন্ডগুলো কি করে, লোন পেয়ার দিয়ে মানে ইলেকট্রন জোড় দিয়ে মেটাল আয়নের সাথে, বা মেটাল পরমাণুও হতে পারে বা মেটাল আয়ন হতে পারে, এর সাথে অসমযোজী বন্ধন করে। এবং একটাই বন্ধন হচ্ছে, একটা বন্ধন মানে কি, সেটা নিশ্চয়ই সিগমা বন্ধন। দুটো হলে একটা সিগমা দুটো পাই হয়, তিনটে হলে একটা সিগমা দুটো পাই হয়, এগুলো তোমরা অর্গানিকে শিখেছো। যেহেতু একটাই বন্ধন তার মানে সিগমা বন্ধন গঠন করছে, এটা আমাদের নর্মাল কন্ডিশন, ঠিক আছে। এখন পাই অ্যাসিড লিগেন্ড ব্যাপারটা কিরকম না, এটাতে লিগেন্ড টু মেটাল, অর্থাৎ লিগেন্ডের থেকে মেটালের দিকে একটা অসমযোজী বন্ধন তো হবে, তার সাথে সাথে এই লিগেন্ডে কি করে, মেটাল আয়ন থেকেও একটা লোন পেয়ার নিয়ে নেয়, ঠিক আছে। মানে এইটা সিগমা বন্ধন ছিল, এটা পাই বন্ধন গঠন করলো। যেহেতু এই ইলেকট্রন জোড় গ্রহণ করছে লিগেন্ডটা, তার জন্য এখানে অ্যাসিড কথাটা আসছে, আর পাই বন্ধন তৈরি করছে যে পিছন দিক থেকে যে ইলেকট্রনটা নিচ্ছে মেটাল আয়ন থেকেও, তাহলে পাই বন্ধন তৈরি করছে, তার জন্য পাই অ্যাসিড লিগেন্ড। অ্যাসিড কেন বলা হচ্ছে, কারণ ইলেকট্রন জোড় দান করলে সেটা ক্ষার হয়, আর ইলেকট্রন জোড় গ্রহণ করলে সেটা অ্যাসিড হয়। এটা আমরা অ্যাসিড ক্ষার চ্যাপ্টারে 11-এ পড়েছি, তাই তো। তাহলে লিগেন্ডে কি করছে বুঝতে পারছো, মানে মেটাল আয়নকে একদিকে ইলেকট্রন জোড় দিচ্ছে, দেওয়ার পরে আবার ও পিছন দিক থেকে ইলেকট্রন জোড় নিয়েও নিচ্ছে, একটা অন্য ইলেকট্রন জোড় নিয়ে নিচ্ছে, মানে টোটাল দুটো বন্ধন হচ্ছে, একটা পাই সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। এই ধরনের লিগেন্ডগুলোকে পাই অ্যাসিড লিগেন্ড বলা হয়। যেমন উদাহরণ, কার্বন মনোক্সাইড CO, আচ্ছা PR3 ট্রাইঅ্যালকিল ফসফিন, এরা কি করে এইরকম ঘটনাটা ঘটায়। যেমন উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, নর্মালি যদি আমরা কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার দেখি কিরকম হবে, সি ডাবল বন্ড ও অক্সিজেনের দেখো লাস্টের কক্ষে আমাদের 6টা ইলেকট্রন থাকে, তাহলে দুটো বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে আর দুটো রয়েছে আর দুটো থাকে, তাহলে অক্সিজেনের ব্যবহার উপযোগী ইলেকট্রন সংখ্যা কতগুলো হলো, 6টা ওর নিজস্ব, আর দুটো কার্বনের সাথে যেহেতু সমযোজী বন্ধন করেছে, তার মানে ওর থেকে টোটাল 8টা হয়ে গেল ব্যবহার উপযোগী ইলেকট্রন। কিন্তু কার্বনের লক্ষ্য করে দেখো, কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে এই দুটো এখানে থাকলো আর দুটো দিয়ে বন্ধন গঠন করেছে। কার্বনের ব্যবহার উপযোগী ইলেকট্রন কতগুলো হলো, এটা পুরোটাই কার্বনের ব্যবহার উপযোগী, আর এটা পুরোটাই অক্সিজেনের ব্যবহার উপযোগী। মানে এই যেগুলো বন্ধন গঠন করেছে এরা এগুলোকে তো দুজনেই ব্যবহার করতে পারে, সমযোজী বন্ধন মানে। তাহলে কার্বনে দেখো 2 আর 2 4 আর 2 6, টোটাল 6টা ইলেকট্রন হয়েছে ব্যবহার উপযোগী ইলেকট্রন। এগুলো ক্লাস 11-এর বিষয়, তাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, অনেকেই ভুলে যেতে পারো কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার। তাহলে 6টা ইলেকট্রন হয়েছে, এখনো দুটো ইলেকট্রনের শর্ট রয়েছে। এই শর্টটা থাকার জন্য কি হয়, অক্সিজেন ওকে আরো ইলেকট্রন জোড়টা দিয়ে অসমযোজী বন্ধন একটা তৈরি করে এই ইলেকট্রন জোড়টা দিয়ে। তাহলে কার্বনের তখন ব্যবহার উপযোগী ইলেকট্রন 8টা হয়ে যায়, অক্সিজেনেরও 8টা, ঠিক আছে। এখানে 6টা, 3টে বন্ধন মানে 6টা, আর এখানে দুটো 8টা, আর এরও দেখো 3টে বন্ধন আর দুটো ইলেকট্রন, 8টা হয়ে যায়। অসমযোজী বন্ধনটাকে যদি আমরা তুলি নর্মালি, তাহলে এটাকে সিঙ্গেল বন্ড হিসাবে এরকম নর্মাল দেখানো যায়, কিন্তু সেক্ষেত্রে একটা মাইনাস হবে আর একটা প্লাস হবে, তাই তো। যে দিচ্ছে সে প্লাস হবে, আর যে নিচ্ছে সে নেগেটিভ চার্জ হবে। তাহলে এইভাবেও দেখাতে পারি আমরা, আমরা প্লাস মাইনাসে যাচ্ছি না, এখন অসমযোজী বন্ধন দিয়েই থাক। এখন কার্বন মনোক্সাইড যখন মেটাল আয়নের সাথে বন্ধন করে কিরকম ভাবে করে দেখো, তাহলে Mn+ হয়েছে, যে কোনো মেটাল আয়ন। কার্বন মনোক্সাইড প্রথমে তো দুটো বন্ধন রয়েছে, অক্সিজেন বলবে যখন এ বন্ধন করছে ধরো ইলেকট্রন জোড় দিয়ে, মানে এমনিতে এর অক্সিজেন ইলেকট্রন জোড়টা দিয়ে রেখেছে, ঠিক আছে।
তখন এর ইলেকট্রন জোড় রয়েছে, এরপরে এই কার্বনটা মেটাল আয়নকে ইলেকট্রন জোড় দিল, ঠিক আছে, এটা লিগেন্ড হিসেবে কাজ করছে কার্বন মনোক্সাইড। এখন অক্সিজেন একে দিয়ে কোনো রকম এর অষ্টকটা পূর্ণ করে রেখেছিল, এখন অক্সিজেন দেখছে যে কার্বন অন্য একজনকে ইলেকট্রন জোড় দিচ্ছে, তাহলে ও বলবে যে আমার ইলেকট্রন জোড়টা তুমি কেন রেখেছো, তাহলে আমারটা তুমি ফেরত দাও। তার জন্য কার্বন কি করে, মেটাল আয়ন থেকে আরেকটা ইলেকট্রন জোড় নিয়ে নেয়, তাহলে এটা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন তৈরি করে, আর অক্সিজেনকেও তার নিজের ইলেকট্রন জোড়টা ফিরিয়ে দেয়। হয়েছে, এইরকম ঘটনাটা ঘটে, যে কারণে দেখো এটাতে দুটো বন্ধন চলে আসছে, একটা লিগেন্ড মেটালকে দিচ্ছে, আবার মেটাল আয়নের যে ইলেকট্রন জোড় ছিল সেটা একটা জোড়া কার্বন নিয়ে নিচ্ছে, যেহেতু ওর ইলেকট্রন শর্ট হয়ে যাচ্ছিল। এই কারণে এটাকে অনেক সময় ব্যাক ডোনেটিং পাই বন্ডও বলা হয়, মানে ব্যাক ডোনেটিং, ব্যাক থেকে আবার ডোনেট করছে, মেটাল আয়নটা ডোনেট করছে এক্ষেত্রে কার্বনকে, তাহলে ব্যাক ডোনেটিং পাই বন্ডও বলা হয় যেতে পারে, পাই অ্যাসিড লিগেন্ড বলা হয় এটাকে। কার্বন মনোক্সাইড খুব ইম্পর্টেন্ট, এবং একটা উদাহরণ দিতে বলে কার্বন মনোক্সাইডের উদাহরণটা দিয়ে দিবে, এটা ডবল বন্ড দেখাবে, অক্সিজেন কার্বন ডবল বন্ড, আর এখান থেকে দুদিক দুটো করে নেবে, তাহলেই হলো। ইলেকট্রনগুলো যদি নাও দেখাও তাও চলবে, কিন্তু দুটো বন্ধন দেখাতে হবে, একটা লিগেন্ড থেকে মেটালের দিকে আর একটা মেটাল থেকে লিগেন্ডের দিকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে পাই অ্যাসিড লিগেন্ড খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, ভালোভাবে করে রাখবে। তাহলে আজকে আমাদের লিগেন্ডের পুরো শ্রেণীবিভাগ হয়ে গেল, যত ধরনের লিগেন্ড ছিল সব ধরনের লিগেন্ড সম্পর্কে তোমরা জেনে নিলে, তাহলে তোমাদের জটিল যৌগটা সম্পর্কে আগাতে এরপরে আর কোনো সমস্যাই থাকলো না। এরপরে নেক্সট দিন আমাদের ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার আর নামকরণের মধ্যে যাব, ওগুলোও খুব ইম্পর্টেন্ট, ওগুলোর থেকেও পরীক্ষাতে কোশ্চেন আসে। যত আমরা চ্যাপ্টারটা শেষ দিকে যাচ্ছি তত ইম্পর্টেন্ট ক্লাসগুলোতেই আসছি, চিন্তার কিছু নেই, খুব ভালোভাবে করে রাখো। আর এখানে তো দেখছোই খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়, আশা করি তোমাদের অসুবিধা থাকবে না। তবুও আজকের ক্লাসটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।